টাকা টাকার এমনই মূল্য, টাকার কাছে সত্য, নিষ্ঠা, ভয়, পরাজয়, লজ্জা, সম্ভ্রম সব কিছু অতি তুচ্ছ। যারা টাকাওয়ালা লোক কিংবা পয়সাওয়ালা লোক আমাদের ভাষায়, তাদের কাছে তাই সব কিছুই মূল্যহীন। তাদের কাছে শুধু পাওয়ার, আর এই পাওয়ারের জন্য তারা যা নয় তাই করতে পারে। মিস্টার ঘোষালের মতো লোকেরা, যারা টাকার জোরেই নিজেকে লজ্জা সম্ভ্রমহীন করে তুলতে পারে মানুষের সামনে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তাই সেই দিন লজ্জা সম্ভ্রম সব চুলোর দুয়ারে দিয়ে মিস্টার ঘোষাল পৌঁছে গেল সতীর বাড়ি, মানে সতীর দিদির বাড়ি। হ্যাঁ, এইবার সতী কী করবে? নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বটি। অলরট, এই গভর্নমেন্ট, এই রেলওয়ে, এই কংগ্রেস, এই মুসলিম লীগ, এই হিন্দু মহাসভা, এই গান্ধী, নেহেরু, শ্যামাপ্রসাদ, জিন্না, এভরিথিং 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 রটন টু দ্য কোর। চাকরটা দরজা খুলে একজন নতুন চেহারার কোট প্যান্ট পরা সাহেবকে দেখে অবাক হয়ে গিয়েছিল। মিসেস ঘোষ আছে? দিদিমণি তো নেই হুজুর, দিল্লি চলে গেছে। অন্য দিদিমণি? দ্য আদার। এই বলে মিস্টার ঘোষালের খেয়াল হলো ইংরেজি বুঝবে না চাকরটা। বললে, আর কে আছে? চাকরটা বললে, আগে হুজুর ছোট দিদিমণি আছে। আচ্ছা, তাকে একবার ডেকে দাও। রঘু তাড়াতাড়ি দৌড়ল। সতী তখনও আয়নার সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছে। সমস্ত আয়নাটা ঝাপসা হয়ে গেছে সতীর নিঃশ্বাসে নিঃশ্বাসে। হঠাৎ বাইরে রঘুর গলা শুনতে পেয়ে বললে, কী রে রঘু? আপনাকে একজন ডাকছেন দিদিমণি। কে রে? দীপঙ্কর বাবু? রঘু বললে, আগে না, ইনি অন্য একজন। তা আমাকে কেন? বল না, লক্ষ্মীদি দিল্লি চলে গেছে। রঘু বললে, বলেছি, তিনি বলেছেন আপনার সঙ্গে দেখা করতে চান। এ তো ভারী মুশকিল হলো দেখছি। তাড়াতাড়ি দরজা খুলে বাইরের ঘরে আসতে মিস্টার ঘোষালকে দেখে হতবাক হয়ে গেল সত্যি। মিস্টার ঘোষাল এখানে এই সময়ে? কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বললে, এ কি আপনি? একটা চেয়ারের ওপর চুরুটটা একটু আগেই ধরিয়েছিল, কিন্তু তখন সেটা নিভে গেছে। নিজের মনেই পকেট থেকে দেশলাইটা বার করে দেখলে একটাও কাঠি নেই। সামনে সতীর দিকে মুখ তুলে চেয়ে বললে, একটা দেশলাই দিতে পারবে সতী? সতী চুপ করে দেখছিল। হঠাৎ আবার মিস্টার ঘোষাল এসে পৌঁছল কেন? আর এই ঠিকানাটাই বা পেল কেমন করে? সতী তাড়াতাড়ি একটা দেশলাই এনে দিলে। দেশলাই দিয়ে চুরুটটা ধরিয়ে মন দিয়ে কাঠিটা জানালার বাইরে ছুঁড়ে ফেললে। বেশ গনগনে আগুন ধরে উঠল চুরুটটার মুখময়। মিস্টার ঘোষালের মুখখানা ধোঁয়ার আড়ালে এক মুহূর্তের জন্য ঝাপসা কদর্য হয়ে উঠল। দাঁড়িয়ে আছো কেন? বসো। মিস্টার ঘোষাল বললে, ইউ লুকিং ভেরি বিউটিফুল। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, আগের চেয়েও সুন্দর। কিন্তু তুমি তো অবাক হলে না, কেমন করে আমি তোমার অ্যাড্রেসটা পেলুম? আবার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল মুখটা, ঝাপসা কদর্য। দেখো, লাইফ নিয়ে আমি জুয়া খেলতে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু এক একজন আছে যারা ডেথ নিয়েও জুয়া খেলে। সত্যি কিনা বলো? সত্যি কোনো উত্তরই দিলে না। মিস্টার ঘোষাল বলতে লাগলো, দেখো, যখন লন্ডনে ছিলাম তখন কয়েকটা কথা শিখেছিলাম। সেই সময় কোন একটা বইতে পড়েছিলাম, ইফ সক্রেটিস ডায়েড লাইক এ ফিলোসোফার, জেসাস ক্রাইস্ট ডায়েড লাইক এ গড।
তা আমি তো ফিলোসোফারও নই, গর্ত নই। আমি একজন ম্যান অব দ্য ওয়ার্ল্ড, ম্যাটার অফ ফ্যাক্ট ম্যান। আমার সবই চাই। পৃথিবীতে বাঁচতে গেলে আমার অঢেল টাকা চাই, একটা দুটো নয়, অঢেল। টাকার জন্য আমি মিথ্যে কথা বলাকেও পাপ বলে মনে করি না। আর শুধু আমি কেন, এ যুগের কেউই তা মনে করে না। তারপর একটু থেমে বললে, এই দেখো না, টাকার জন্য এই এত বড় যুদ্ধটা হচ্ছে। আর যুদ্ধ হচ্ছে বলেই লোকের হাতে গাদা গাদা টাকা আসছে। আর টাকা এলেই টাকা বাড়ে, আর টাকা না হলে পৃথিবীর কোনো উন্নতি হয় না। টাকা মানে ওয়েলথ। সেই ওয়েলথ বাড়াবার জন্য টাকার দরকার। টাকা দিয়ে পৃথিবীর সব ওয়েলথ কেনা যায়। হঠাৎই কথা বলতে বলতে মিস্টার ঘোষালের খেয়াল হলো। বললে, এ কি, তুমি বসছো না যে? বসো। সত্যি তবুও বসল না। সেদিকে মিস্টার ঘোষ নজর দিলেন না। বলতে লাগলো, এত টাকার কথা বলছি শুনে তুমি হয়তো অবাক হয়ে যাচ্ছ সত্যি, কিন্তু তার একটা কারণ আছে। তুমি তো একদিন আমাকে দেখেছ, এক বাড়িতে আমার সঙ্গে থেকেছ। কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলুম আমি? অথচ একদিন তোমাতে আমাতে দেখা হয়ে গেল। কি কারণে দেখা হয়ে গেল বলো তো? সতীকে প্রশ্নটা করল, কিন্তু উত্তর মিস্টার ঘোষালি নিজে দিলেন। বললেন, সেও টাকা। টাকার জন্য তোমার শাশুড়ি তোমার উপর অত্যাচার আরম্ভ করলে, তখন তুমি আমার কাছে আশ্রয় চাইলে। এতক্ষণে সতী প্রতিবাদ করে উঠল। এই প্রথম বললে, না, আপনার এটা ভুল ধারণা। ভুল? হ্যাঁ, ভুল। আমি আপনার কাছে আশ্রয় চাইতে আসিনি। আপনিই আমাকে ভুল বুঝিয়ে আপনার প্যালেস কোর্টে নিয়ে তুলেছিলেন। তবে তার জন্য আমি আপনার কাছে গ্রেটফুল। মিস্টার ঘোষাল বললে, গ্রেটফুলনেসের কথাটা থাক এখন। এখন যদি তুমি এখানে না উঠে আমার কাছে গিয়ে ওঠো, তাহলে আমিও গ্রেটফুল হব। আমি সেই কথাই বলতে এসেছি। প্যালেস কোর্ট থাকতে তুমি এখানে উঠলে কেন, এই ডার্টি ডাস্টবিনের মধ্যে? আমি তো ভাবতেই পারিনি তুমি এখানে আছো। এখানে কি তোমাদের মতো মেয়েরা থাকতে পারে? সতীর মুখের দিকে চেয়ে আবার মিস্টার ঘোষাল বলতে লাগলো, তুমি হয়তো ভাবছো আমি তোমার ঠিকানাটা পেলাম কি করে। আসলে সেনই আমাকে তোমার খবরটা দিলে। দীপু? দীপঙ্কর দিয়েছে? হ্যাঁ, তোমার সামনেই তো সেদিন সেই হসপিটালে আমাকে চরম ইনসাল্ট করলে। ভাবলাম সেখানে আর ওই নিয়ে কথা কাটাকাটি করবো না। পরের দিন ডাইরেক্ট অফিসে গেলাম। গিয়ে বললাম, মিসেস ঘোষ কোথায়? আমার কথাতে ভয় পেয়ে গেল ছোকরা। আসলে জানে তো আমার চারিদিকে কত ইনফ্লুয়েন্স। সঙ্গে সঙ্গেই তোমার ঠিকানাটা বলে দিলে। আসলে তো কাওয়ার্ড। দীপু বলে দিলে? হ্যাঁ। দীপু কোথায়? মিস্টার ঘোষাল বললে, তারপর এখানে তার আর আসবার সাহস নেই, হয়তো আর আসবেও না। সত্যি অবাক হয়ে গেল। বললে, সত্যি বলছেন আপনি? সত্যি না হয়তো অফিসে টেলিফোন করে দেখো। আমি মিথ্যে কথা বলি বটে, কিন্তু তোমার সঙ্গে তো আমার সেই সম্পর্ক নয় সত্যি। সত্যি বললে, এ বাড়িতে টেলিফোন নেই। লক্ষ্মীদি যাবার আগে টেলিফোনের ডিশ কানেক্ট করে দিয়ে গেছে। পাশাপাশি পাড়াতেও কারোর সঙ্গে আমার পরিচয় নেই। যদি আমার কথায় বিশ্বাস হয় তাহলে তোমাকে আমি বলি যে সে আর আসবে না। হি ইজ অ্যাফ্রেড অব মি। আমার পা ধরে সে ক্ষমা চেয়েছে। আসলে কাওয়ার্ড তো। বলেছে আর কখনোই সে তোমার সঙ্গে দেখা করবে না। আমি জানি তোমার আমার দুজনের মধ্যে সে ছিল একটা হিচ। কিন্তু কিন্তু কিছুই নয়। সে মনে করেছিল আমি অ্যারেস্টেড হয়ে গেছি। এইবার আমার কনভিকশন হয়ে যাবে, তখন সে তোমাকে নিয়ে এখানে থাকবে। এটাই ছিল তার প্ল্যান। ব্যাটম্যান প্রপোজেস অ্যান্ড ঘোষাল ডিসপোজেস। আমার ফ্রেন্ডশিপ আছে পুলিশ কমিশনারের সঙ্গে।
স্যার জন হারবার্টের সঙ্গে, চিফ মিনিস্টার ফজলুল হকের সঙ্গে। আমার কনভিকশন অত সোজা নয়, আমাকে কেউ কনভিক্ট করতে পারবে না। সেই কথাটাই আমি সেনকে বুঝিয়ে দিলাম। কিন্তু তাহলে দীপু আর আসবে না? তুমিই বলো না, এইখানে সে কদিন এসেছে? সতী বললে, আমি তো দীপুর জন্যই বসে আছি, অনেক কাজ আছে তার সঙ্গে আমার। কি কাজ? সতী বললে, আমার এখানে থাকা খাওয়ার একটা খরচ লাগবে, তো আমার বাবার সাকসেশন সার্টিফিকেটটা নিতে হবে, বাবার ব্যাংকে গিয়ে টাকাও তুলতে হবে। আমার বাবা তো আসলে মারা গেছেন। মিস্টার ঘোষাল মুখে একটু সহানুভূতি জানালে, তারপর বললে, কিন্তু তোমার টাকার দরকার তো আমাকে বলনি কেন? এই বলে পকেট থেকে একতাড়া নোট বার করে এগিয়ে দিলে, বললে, এইগুলো রাখো তোমার কাছে, কিপ ইট। সতী হাত বাড়ালো না, বললে, থাক। না না, থাকবে কেন, কিপ ইট উইথ ইউ। আমার কাছে তোমার লজ্জা করবার দরকার নেই। যক্ষুনি তোমার টাকার দরকার হবে আমার কাছে বলতে লজ্জা করো না। আর তাছাড়া তোমার ফ্ল্যাটটা তো এখনও রেখেছি আমি, তুমি সেখানেই চলো না। চাকরি করতে না চাও করো না, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। তোমার চাকরি করার দরকারও হবে না, অন্তত যতদিন আমি আছি। সত্যি বললে, চাকরি আমি আর করবও না। তা ভালোই তো, চাকরি করার দরকার কি তোমার, আমি তো আছি। আসলে আমার চাকরি তো রইলই। যারা ভাবছে আমার জেল হয়ে যাবে, আমাকে যারা ভিলিফাই করে বেড়াচ্ছে, তারা যাই ভাবুক, আমি তো জানি আমার গ্রাউন্ড খুব সিকিওর। চলো, তুমি আমার কাছে গিয়ে চলো। কিন্তু আপনি জানেন দীপঙ্কর আসবে না? ডেড শিওর। এরপর আর তোমার কাছে আসতে তার সাহস হবে না। কিন্তু দীপু না এলে যে আমার খুব ক্ষতি হয়ে যাবে। মিস্টার ঘোষাল বললে, আমি থাকলে কিসের ক্ষতি তোমার? তোমার সাকসেশন সার্টিফিকেট আমি জোগাড় করে দেব, আর টাকার জন্য তো আমি আছি। আমার কেসটা মিটে গেলেই আবার ওই ডিটিএসের চেয়ারে গিয়ে বসবো। তখন আমি সেনকে দেখে নেব। আই শ্যাল ট্রান্সফার হিম। ময়মনসিংহে ট্রান্সফার করে দেব, দেখে নিও তুমি। সতী তখনও নিজের মনে ভাবছিল, কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না। দীপঙ্কর তার ঠিকানাটা জানিয়েছে, এই জন্যই সে এলো না, অথচ তার ভরসাতেই সে এখানে এসেছে। এই কদিনের প্রতীক্ষার পর এই কথা শুনতে হলো শেষ পর্যন্ত। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ক্লান্তি এসেছিল তার। এবার সে বসে পড়ল একটা চেয়ারে। মিস্টার ঘোষাল চেয়ারটা এবার সামনের দিকে টেনে নিলে, তারপর বললে, তুমি হয়তো ভাবছো আমি মিথ্যে কথা বলছি। সতী বললে, না না, তা নয়। তাহলে? সতী বললে, এমন হবে আমি জানতুম না। মিস্টার ঘোষাল বললে, দ্য ওয়ার্ল্ড ইজ এ কুয়ার প্লেস সতী, আগে থেকে কিছুই ভাবা যায় না। এই দেখো না, আমাকে লোকে ভাবছে আমি নাকি ঘুষ খাই। আমি মিস মাইকেলকে। বলতে গিয়ে হঠাৎ থেমে গেল মিস্টার ঘোষাল। তারপর হঠাৎ সতীর হাতটা ধরে ফেললে, বললে, সতী। সতী হাতটা টেনে নিচ্ছিল, মিস্টার ঘোষাল চেপে ধরলে জোরে, বলে, প্লিজ প্লিজ ডোন্ট, ছাড়ুন। মিস্টার ঘোষাল তবুও জোর করে চেপে ধরে রাখলে, বললে, তুমি সেখানে না যাও, আমি আসবো তোমার এখানে, প্লিজ আপত্তি করো না। আপনি হাতটা ছাড়ুন, নইলে আমি চেঁচিয়ে উঠব। মিস্টার ঘোষাল বললে, সবটা না শুনেই আমার ওপর রাগ করছো? আগে শোনো না আমি কী জন্য এসেছি। বলুন কী জন্য। মিস্টার ঘোষাল এতক্ষণে হাতটা ছেড়ে দিলে, তারপর চুরুটের ধোঁয়া ছেড়ে বললে, তোমার এখানে কোনো লোক নেই চা করে দিতে? আই ফিল ফর টি। সতী বললে, একটা চাকর আছে,
সেই রান্না করে, কিন্তু তার এখন চা করবার সময় নেই। দ্যাটস অল রাইট। কথাটা আমি তোমাকে বলতেই এসেছিলাম। তুমি জানো আমার অনেক এনিমি, অনেক শত্রু আমার। আমার জীবনে এটাই ট্র্যাজেডি। আমি তোমার মতো প্রচুর ফ্রেন্ডও পেয়েছি, আবার সেনের মতো প্রচুর এনিমিও পেয়েছি। আমি জীবনটা আরম্ভ করেছি খুব পুয়ারভাবে, কিন্তু এখন আমি একজন রিচ ম্যান, মোর রিচ ম্যান ইউ ক্যান বিলিভ। আমি মাস্টার অফ লাক্স, কিন্তু বিলিভ মি, আমার প্রভাটির তুলনা নেই। নো অ্যান্ড অফ ইট। কেন? মিস্টার ঘোষাল আবার সতীর হাতটা ধরতে এলো। সতী তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলে। মিস্টার ঘোষাল কাঁদো কাঁদো হয়ে বললে, আমি এখন একজন পুয়ারেস্ট, বেগার, বেগারেরও অধম এখন আমি। সে কি? তোমাকে বলেই বলছি, পৃথিবীর কেউ জানে না। আমার ফ্রেন্ড ফজলুল হক সাহেবও জানে না। তাদের কাছে একদিন বড় হয়ে মিশেছি, এখন এই ছোট অবস্থায় আর তাদের কাছে যেতে ইচ্ছে হয় না। তুমি সেই মিস মাইকেলের মার্ডারের কেসটা শুনেছিলে তো? এতদিন কেউই জানতো না, কিন্তু নতুন করে আবার কেসটা রিভাইভড হয়েছে। সতীর কেমন যেন করুণা হতে লাগলো মিস্টার ঘোষালের মুখের দিকে চেয়ে। লোকটা যেন সত্যি বড় বিপদে পড়েছে। তুমি বুঝতে পারছো, যদি আমার এগেনস্টে চার্জেস প্রমাণ হয় আমার কি হবে? সতী বললে, কি হবে? ফাঁসি। সতীর বুকটা ধড়াস করে উঠল কথাটা শুনে। ফাঁসি? হ্যাঁ, শিওর ডেথ বাই হ্যাঙ্গিং। তাহলে কি ব্যবস্থা করছেন আপনি? মিস্টার ঘোষালের চোখ দুটো ছলছল করে উঠল। বললে, আমি তো বললাম, বাইরে থেকে লোকে যাই বলুক, আমি আজ পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। আমার টোটাল ব্যাংক ব্যালেন্স ছিল 7 লাখ। আজ আমার 40,000 লোন হয়ে গেছে। কেন শুনবে? কেন? মিস্টার ঘোষাল বললে, যে ইনভেস্টিগেশন পুলিশ অফিসার ইনকোয়ারি করছিল তাকে ঘুষ দিতে হয়েছে। আর শুধু তাকেই নয়, তার দলে সকলকে, ডেপুটি সুপারকে পর্যন্ত। আমার কাছে ব্যাংক ব্যালেন্স এখন নীল। ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্টস নেই। প্রভিডেন্ট ফান্ড থেকে 66,000 রুপিস লোন নিয়েছি। এখন আমি পপার। তোমার অন্তত শুনলে দুঃখ হবে নিশ্চয়ই। আমি এখন একজন বেগার। আই এম মোর রেচেড দ্যান এ বেগার। সতীর সমবেদনা হতে লাগলো মিস্টার ঘোষালের অবস্থার কথা শুনে। আমি জানি না আমি তোমাকে কোনো দিন কোনো উপকার করেছি কিনা, কিন্তু থিঙ্ক অফ দোজ ডেজ। তোমারও একদিন ঠিক আমার মতো বিপদ ছিল। সেদিন যদি আমি তোমার কোনো উপকারে এসে থাকি, তাহলে আজকের বিপদটা তুমি ফিল করতে পারবে আমার। সতী সহানুভূতি দেখিয়ে বললে, আমি বুঝতে পারছি মিস্টার ঘোষাল, খুব বুঝতে পারছি। মিস্টার ঘোষালের গলাটা আরও করুণ হয়ে এলো। বললে, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে সতী, ক্রিমিনাল কেস কি ডেঞ্জারাস জিনিস। আমার ফাঁসি হওয়া মানে আমার এই পৃথিবী থেকে চলে যাওয়া, চিরকালের মতো চলে যাওয়া। আর কোনো দিন তোমাকে আমি দেখতে পাবো না, তোমার কাছে আসতে পারবো না। আমি মরে গেলে কোনো লোকসান নেই, কিন্তু তোমার সঙ্গে জীবনে দেখা হবে না, এর চেয়ে লস আমার আর কিছু নেই। সতী বললে, ওসব কথা এখন থাক, কিন্তু ওরা কি বলছে? কারা? ওই ইনভেস্টিগেশন অফিসাররা। ওরা আর কি বলবে? ওরা তো 1 নম্বরের চিট। একটা মার্ডার কেস পেলে ওরা তো লাল হয়ে যায়। আর এটাই তো ওরা চায়, আমার 7 লাখ টাকা, আমার লাইফ লং জমানো টাকাগুলো সব ওদের হাতে তুলে দিতে হলো। ভাবতে পারো হাউ পপার আই এম। সতী বললে, টাকা তো নিলে, কিন্তু কাজ যদি না হয়? কাজ নাও হতে পারে, তাই তো আমি তোমার কাছে এসেছি। এই বিপদের দিনে তোমার কাছে ছাড়া
আর কার কাছে যাব? হু এলস আই হ্যাভ গড? বলেই মিস্টার ঘোষাল খানিকক্ষণ চুপ করে বসে রইল। চুরুট টানতেও যেন ভুলে গেল মিস্টার ঘোষাল। হঠাৎই সতী বললে, তা আমি আপনাকে কি সাহায্য করতে পারি তা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি একদিন জড়োয়ার হার একটা দিয়েছিলেন আমাকে 10,000 টাকার, সেটা আমার প্যালেস কোর্টের ফ্ল্যাটেই আছে। সেইটা বেচে বরং কিছু ক্যাশ করে নিন। না না না, বাই নো মিন্স, ও কিছুতেই হতে পারে না। এই বলে অস্বীকারের ভঙ্গিতে মিস্টার ঘোষাল হাত নাড়তে লাগলো। বললে, তুমি জানো না সতী, তুমি জানলে আর এই কথা বলতে পারতে না। আমার কাছে তুমি টাকার চেয়েও বড়, আমার কাছে তুমি আমার লাইফের চেয়েও বড়। তুমি জানো না, আমি আমার লাইফ দিয়েও তোমাকে প্লিজ করতে যদি না পারি, আমার ডেথ দিয়েও তোমাকে প্লিজ করতে প্রস্তুত। ওইসব কথা এখন থাক, এখন কি করবেন তাই বলুন। মিস্টার ঘোষাল আরও ঘনিষ্ঠ হয়ে পাশে বসল, গলাটা আরও নিচু করল। বললে, একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো এই কেসে। সত্যিও অবাক হয়ে গেল। বলে, আমি আমি বাঁচাতে পারি কিভাবে? একটা মার্ডার চার্জে তোমাকে স্পেশাল ট্রাইব্যুনালে সাক্ষী দিতে হবে তোমার ফেভারে। কি বলতে হবে বলুন? আমি জীবনে কখনো সাক্ষী দিইনি। সে আমি আর আমার লয়ার তোমাকে সব শিখিয়ে দেব। তুমি বলবে যে আমাকে তুমি কখনো ঘুষ নিতে দেখোনি, আর মার্ডার চার্জের কেসেই তুমি আমাকে বেশি সাহায্য করতে পারো। তোমার হাতেই আমার লাইফটা নির্ভর করছে। কেমন করে? মিস্টার ঘোষাল বললে, একটা চিঠি লিখে দিয়ে, আমার নামে একটা চিঠি লিখে দিয়ে। চিঠি? হ্যাঁ, একটা চিঠি তুমি আমার নামে ব্যাকডেট দিয়ে লিখে দেবে। এই বলে পকেট থেকে একটা কাগজ বার করলে মিস্টার ঘোষাল। একটা ভাঁজ করা কাগজ। কাগজের ভাঁজ খুলে সামনে এগিয়ে ধরলে। বললে, এখানে একটু তুমি নিজের হাতে লিখে দাও। কি লিখব? মিস্টার ঘোষাল বললে, লিখে দাও যে যেন তুমি আমাকে চিঠি লিখেছ। তুমি আজ অফিস থেকে সকাল সকাল বেরিয়ে সোজা আমাদের প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে চলে আসবে, আর আজ এখানেই চা খাবে, তারপর রাত্রির খাবার খাবে এখানে, আর তারপর সারা রাত এখানেই থাকবে। আবার ভোর হবার আগেই তোমাকে আমি ছেড়ে দেব। এইটুকু কথা যদি দয়া করে লিখে দাও সতী। বলেই মিস্টার ঘোষাল কাগজটা আবার সতীর সামনে বাড়িয়ে ধরলে। বললে, প্লিজ সতী, আমার লাইফের জন্য অন্তত এটুকু করতে তুমি হেজিটেট করবে না আশা করি। কিন্তু ও কথা লিখলে আপনার কি সুবিধা হবে তা তো বুঝতে পারছি না। মিস্টার ঘোষাল বললে, সুবিধে যে হবে, যে রাত্রে মিস মাইকেল খুন হয়েছে সেই রাত্রে আমি আপিসের পর তোমার সঙ্গে কাটিয়েছিলাম সমস্ত রাত, এটাই প্রমাণ হবে। আমার এগেনস্টে সমস্ত চার্জ নলিফাইড হয়ে যাবে, আমি বেনিফিট অফ ডাউট পাব। সতী বললে, কিন্তু আসলে তা তো মিথ্যে কথা। তাহলেই বা মিথ্যে কথা? আমার লাইফের চেয়ে তোমার টুথটাই বড় হলো। আর আমি তো এই চিঠি কোথাও প্রডিউস করব না, এক কোর্ট ছাড়া। কোর্টে গিয়ে এই চিঠি তোমাকে দেখানো হলে তুমি বলবে যে এটা তোমারই হাতের লেখা। আমার অ্যাডভোকেটও বলবে যে মার্ডারের দিন আমি তোমার সঙ্গেই ছিলাম। কেসটা তক্ষুনি ফেঁসে যাবে। আমাকে আমার অ্যাডভোকেট এই পরামর্শই দিয়েছে। সতীর কেমন যেন ভয় করতে লাগলো। একজনের জীবন, আর এই জীবনের চেয়ে কি তার সত্যটা বড় হলো? তার জীবনে আর কি আছে? কার কাছেই বা আশা করবার কি আছে? এই জীবনের মতো সমস্ত আশা আকাঙ্ক্ষা তার শেষ হয়ে গেছে। এইটুকু উপকার সে করতে পারবে না একটা মানুষের? প্রিয়নাথ মল্লিক রোডের জীবন তার শেষ হয়ে গেছে। সে তার জীবনের এক বিগত পরিচ্ছেদ। বাবাও আর এই পৃথিবীতে নেই, দীপঙ্করও আর আসবে না।
তবে এই উপকারটুকু করতে কেন দ্বিধা করছে সে? কেন তার এত সংকোচ? মিস্টার ঘোষালের চোখ দুটো বড় মিনতি, বড় করুণ। একদিন এই লোকটার কাছে সে একটা উপকার পেয়েছিল, তারও তো একটা প্রতিদান আছে, যতই ঘৃণা থাক। তার জীবন আজ বিপন্ন। তার চাকরি গেছে, সম্মান গেছে, সম্ভ্রম গেছে, অর্থ গেছে, শুধু জীবনটুকুই বাকি আছে। সেইটুকু আজ যাবার দাখিল। সতী মিস্টার ঘোষালের মুখের দিকে আবার চেয়ে দেখলে। মিস্টার ঘোষাল বললে, লিখবে? কিন্তু আমার কোনো ক্ষতি হবে না তো এতে? তোমার কেন ক্ষতি হবে সতী? তোমার ক্ষতি হবে মনে করলে কি তোমাকে আমি এই কাজটা করতে বলতুম? আফটার অল আমি তোমার একজন অ্যাডেন ওয়েল উইশার। তোমার ক্ষতি আমারই ক্ষতি। তোমার রেপুটেশনে স্পট লাগলে আমারও রেপুটেশনে স্পট লাগবে। তুমি এতদিনেও বোঝোনি? তুমি বুঝতে পারছো না কতখানি বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। সতী এবার সোজা হয়ে বসল, বললে, দিন, কি লিখতে হবে বলুন। মিস্টার ঘোষাল নিজের কলমটা এগিয়ে দিলে, বললে, লেখো। সতী মিস্টার ঘোষালের মুখের দিকে চাইলে, বললে, বলুন কি লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। মিস্টার ঘোষাল বললে, লেখো, কাল তুমি অনেক দেরি করে ফেলেছিলে। আজ অফিস থেকে সকাল সকাল বেরিয়ে সোজা আমাদের প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে চলে আসবে। এখানেই চা খাবে, তোমাকে কেউ দেখতে পাবে না এখানে। তারপর রাত্রির খাওয়ার সারবে, আর তারপর সারা রাত এখানেই থাকবে। প্যালেস কোর্টে ফিরে যেতে পারবে না। আবার ভোর হবার আগে তোমাকে আমি ছেড়ে দেব। মিস্টার ঘোষাল একটু একটু করে বলতে লাগলো, আর সতী লিখতে লাগলো। সতী বললে, তারপর? তারপর নিচে তোমার নাম আর প্রিয়নাথ মল্লিক রোডের ঠিকানাটা বসিয়ে দাও। কোন তারিখ বসাবো? মিস্টার ঘোষাল বললে, আচ্ছা, তারিখটা নইলে আমি বসিয়ে নেব। যেই তারিখে মিস মাইকেল খুন হয়েছিল সেই তারিখটা নির্ভুল করে বসিয়ে দেব। তার জন্য কিছু ভেবো না। সতী নিজের নাম লিখলে, ঠিকানা দিলে প্রিয়নাথ মল্লিক রোড। তারপর মিস্টার ঘোষালের দিকে এগিয়ে দিলে। চিঠিখানা নিয়ে একবার পড়ে দেখে তারপর ভাঁজ করে পকেটে রেখে দিলে। বললে, তোমাকে আমি যে কি বলে গ্রেটফুলনেস জানাবো আমি কিছুই বুঝতে পারছি না সতী। আমি আজীবন তোমার কেনা হয়ে রইলুম। বলেই পকেটে হাত দিয়ে ভালো করে দেখে নিলে সব কিছু ঠিক আছে কিনা। তারপর বললে, আর ওই স্পেশাল ট্রাইব্যুনালের কেসটার জন্য আমি ভাবি না। টাকাটা তো আমার হাতে পায়নি। ম্যাজিস্ট্রেট ঘরে ঢোকবার আগেই আমি টাকাটা ছুঁড়ে ফ্লোরের ওপর ফেলে দিয়েছিলুম। তা যদি দরকার হয় তোমাকে বড় জোর একদিন সাক্ষী দিতে হবে। তা দিতে পারবে না? সতী বললে, দেব। তাহলে এখন আমি আসি। আমাকে আবার এক্ষুনি অ্যাডভোকেটের কাছে যেতে হবে। আজকাল এইসব নিয়ে খুব ঘোরাঘুরি করতে হচ্ছে। রাইটফুলি বিজি। সতীও দাঁড়িয়ে উঠল। মিস্টার ঘোষাল চলে যাবার উপক্রম করতে সতী বললে, আমার কোনো ক্ষতি হবে না তো মিস্টার ঘোষাল? না না, এ তুমি ভাবতে পারলে কেমন করে? আমি তোমার ক্ষতি করতে পারি? তোমার সঙ্গে কি আমার সেই সম্পর্ক? এই বলে মিস্টার ঘোষাল আর দাঁড়ালো না। বাইরে ট্যাক্সিটা দাঁড়িয়েছিল, তাতে গিয়ে উঠল। মানুষের জীবনের এক প্রান্তে আছে অস্তি, আর এক প্রান্তে আছে নাস্তি। এই হ্যাঁ আর নার মধ্যে দিয়ে জীবনের গতি মহাজীবনের দিকে এগিয়ে চলে, ঠিক ঘড়ির দোলকের মতো। একবার সে বাইরে আসে, আবার ভেতরে। একবার বলে আমি সংসারের মধ্যে বাঁচব, আরেকবার বলে সংসারের বাইরে। সেই দিন মিস্টার ঘোষাল চলে যাবার পর সতী অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, দরজায় খিল লাগিয়ে দিয়ে। পেছনে রঘু এসে ডাকতে যেন সম্বিত ফিরে এসেছিল। রান্না হয়ে গেছে দিদিমণি। এর মধ্যেই রান্না হয়ে গেছে? এখন কটা বাজলো? এতক্ষণ কাটিয়ে দিয়েছে মিস্টার ঘোষালের সঙ্গে,
কিছুই খেয়াল ছিল না তার। আশ্চর্য। আবার নিজের ঘরে ঢুকে আয়নাটা সামনে গিয়ে দাঁড়ালো সতী। আবার নিজের মুখখানার দিকে তাকিয়ে দেখতে লাগলো তেমনি করে। দীপঙ্কর আসবে না। মিস্টার ঘোষালের কথায় এতক্ষণে যেন দীপুর না আসার কারণটা বোঝা গেল। এত ভয়, এত সংকোচ, এত ঘৃণা। সমস্ত মুখখানা আস্তে আস্তে কঠিন হয়ে উঠল। মনে হলো দরকার নেই, দীপু না আসুক, তাতে তার কোনো ক্ষতি নেই। একলাই সে এগিয়ে যাবে সামনে। যার কেউ নেই তাকে কে সাহায্য করে সংসারে? কারো সাহায্যের প্রত্যাশায় তো জন্মায়নি এই পৃথিবীতে সে। তার জন্মের পর যেমন তার মার মৃত্যু হয়েছে, তেমনি তার বাবারও তো মৃত্যু হতে পারত। ধরে নেওয়া যাক সংসারে সে নিরাশ্রয়, নিরবলম্বন। প্রিয়নাথ মল্লিক রোডের সঙ্গে একটা ক্ষীণ সম্পর্ক শুধু আছে, যে সম্পর্কটা আজ না থাকার মতোই। আজ থেকে তার কথাও আর ভাববে না। এখানেই তার পূর্ণচ্ছেদ হোক, এই মুহূর্তে। রঘু খাবার এনে দিলে। কি খেলে সতী তা কে জানে, নিজেও বুঝতে পারলে না সে কি খাচ্ছে। আপনি তো কিছুই খেলেন না দিদিমণি। সত্যি কিছুই খাওয়া গেল না। চাকরটা প্রাণপণ চেষ্টা করেছে ভালো রাঁধতে। সতী বললে, রান্না তোমার খুব ভালো হয়েছে রঘু, তবে আমি কিন্তু এত খাই না, তুমি কিছু মনে করো না। তারপর খাওয়া ছেড়ে উঠে গিয়ে নিজের ঘরের বিছানায় বসে পড়ল। সেই সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে ঘুমোতে যাওয়া, এটাই তো জীবন। আস্তে আস্তে শুয়ে পড়ল বিছানার ওপর। এমনি করে আজকের দিনটাও চলবে। সন্ধেবেলা সূর্য ডুবে যাবে, আবার কাল সকালে সূর্য উঠবে আকাশে। আবার রান্না করবে রঘু, আবার খেতে হবে। তারপর সন্ধেবেলা আবার সূর্য অস্ত যাবে। এমনি করেই অনাদিকাল ধরে পৃথিবী চলছে আর চলবে। কিন্তু একদিন হয়তো সতী আর কিছুই দেখতে পাবে না। বাইরে রঘু কাজ করছে, হয়তো বাসন মাজছে, খুটখাট শব্দ হচ্ছে মাঝে মাঝে। গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের পাড়ায় তখন খানিকক্ষণের জন্য ক্লান্তি নেমে এলো। আর ক্লান্তি নেমে এলো সতীর মনে। কালও রঘু এসে বাজারের টাকা নেবে, তার পরের দিনও নেবে, তার পরের দিনও নেবে। কিন্তু তারপর আর টাকা থাকবে না। লক্ষ্মী দেওয়া টাকাগুলো একদিন না একদিন ফুরিয়ে যাবেই। আর তখন দীপুও আসবে না। হঠাৎ কী যে হলো, বোধহয় তন্দ্রা এসেছিল। সতী বিছানায় উঠে বসল। বেলা যেন পড়ে এসেছে। বাইরে এসে সতী ডাকলে, রঘু। রঘু ঘুমাচ্ছিল বারান্দার ফালিটার উপর, অঘরে ঘুমোচ্ছিল। রঘু, রঘু। রঘু ধরপড় করে উঠে বসল। সতী বললে, তুমি চলো একবার রঘু আমার সঙ্গে, একবার যেতে হবে তোমাকে। কোথায়? ভবানীপুরে। তুমি একটা গাড়ি ডেকে নিয়ে এসো, আমি তোমায় বাড়িটা দেখিয়ে দেব, তুমি শুধু খবরটা নিয়ে আসবে বাড়ির ভেতর থেকে। হঠাৎ বেশ ছিল, মনটা যেন কেমন টনটন করে উঠল। মনে হলো সব সূত্রই যখন ছিঁড়ে খুঁড়ে ছত্রখান হয়ে গেছে, তখন যেন একটা মানুষের জন্য কেমন আকর্ষণ অনুভব করছে মন। এও হয়তো সেই ঘড়ির পেন্ডুলাম। দীপঙ্করই পেন্ডুলামের কথাটা বলেছিল। একবার মন বলে নেই, আর একবার মন বলে আছে। এও যেন সেই নিঃশ্বাস প্রশ্বাসের ছন্দ, নিমেষ উন্মেষের দ্বন্দ্ব। তা না হলে এমন কেন হয়? যাকে প্রাণপণে অস্বীকার করি আজ, কাল তার জন্যই আবার কেন হাহাকার করে ওঠে অন্তরটা? একবার ভেতরে এসে কেন ভাবি বেশ আছি, আবার কেন বাইরের জন্য মনটা ছটফট করে? তবে কি এরই নাম এগিয়ে যাওয়া? কোথা থেকে একটা গাড়ি এনেছিল রঘু। সতী সেই গাড়িতে উঠে বসল। রঘু ড্রাইভারের পাশে বসল। তারপর লেভেল ক্রসিংটা পেরিয়ে
গাড়ি একেবারে কলকাতার হৃৎপিণ্ডের ওপর গিয়ে পড়ল। এবার কোন দিকে দিদিমণি? শেষ পর্যন্ত হাজরা রোডের মোড় পেরিয়ে বাঁ দিকে প্রিয়নাথ মল্লিক রোডের কাছে গিয়ে সতী বললে, এইখানে থামাও। গাড়িটা রাস্তার ফুটপাত ঘেঁষে গিয়ে দাঁড়ালো। সতী বললে, ওই যে লাল তেতলা বাড়িটা দেখছো রঘু, ওর সামনের সদর গেট দিয়ে ভেতরে ঢুকে যাবে তুমি, সোজা ভেতরে। রঘু বললে, যদি কেউ কিছু জিজ্ঞেস করে দিদিমণি? বলবে। বলতে গিয়েও সত্যি থেমে গেল। সত্যি তো, কেন এলো সে এখানে? কিসের আশায়? ভেতরে কার খবর সে নিতে এসেছে? কেন এই এতগুলো টাকা খরচ করে? মিছিমিছি শুধু কষ্ট। যদি খবর নেবার আগ্রহই থাকে তাহলে সে তো সাহস করে নিজেই যেতে পারে। সতী বললে, না থাক, তোমার যাবার দরকার নেই, ফিরে চলো, গাড়িতে উঠে পড়ো তুমি। রঘু আবার গাড়িতে উঠল। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিলে, তারপর গাড়িটা ঘুরিয়ে হাজরা রোডের দিকে মুখ করতে সতী আবার বলে উঠল, না না, গাড়িটা আবার ঘোরাও। কেন দিদিমণি? সতী বললে, এত দূর যখন এসেছি তখন ফিরে গিয়ে লাভ কি বলো? তুমি বাড়ির ভেতরে গিয়ে জিজ্ঞেস করবে বাড়ির চাকর বাকর যাকে সামনে পাবে। কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করবে দাদাবাবু কেমন আছেন, শুধু এই, আর কিছুই জিজ্ঞেস করতে হবে না। এই খবরটা নিয়েই চলে আসবে, আমি এইখানে গাড়িতে বসে রইলুম। গাড়িটা আবার রাস্তার ফুটপাত ঘেঁষে দাঁড়ালো। রঘু দরজা খুলে বাইরে নামলো। তারপর সতী লক্ষ্য করলে রঘু ঠিক লাল রঙের তেতলা বাড়িটার সদর গেটটার সামনে দিয়ে গিয়ে ভেতরে ঢুকল। আর তাকে দেখা গেল না। গাড়ির ভেতরে একলা একলা বসেও সতী যেন ঘামতে লাগলো। কতক্ষণ অপেক্ষা করছিল সতী সেই খেয়াল ছিল না সেই দিন। দুপুরবেলা হাজরা রোডের মোড়ে তখন ভিড় নেই। হঠাৎ রঘু এলো গাড়ির কাছে, পেছনে পেছনে শম্ভু। বৌদিমণিকে দেখেই গাড়ি পা দানিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলে। কি শম্ভু, কেমন আছো তুমি? শম্ভু বললে, আগে বৌদিমণি, আপনি বাড়ির বাইরে গাড়িতে বসে আছেন কেন? একবার ভেতরে আসবেন না? সতী বললে, আমি আর ভেতরে যাব না রঘু, আমি এমনি তোমাদের খবর নিতে এসেছিলুম। তোমার দাদাবাবু কেমন আছেন? শম্ভু বললে, কিন্তু আপনি ভেতরে না এলে দাদাবাবু আমার উপর রাগ করবেন। তুমি তাকে বলো যে আমি এসেছিলাম এখানে। তা তোমরা সব ভালো আছো তো? না বৌদিমণি, আমরা ভালো নেই। আপনার পায়ে পড়ি, আপনি আসুন না একবার ভেতরে, বাড়ির অবস্থাটা একবার দেখে যান। কি যে হাল হয়েছে আমাদের, আপনি নিজের চোখে দেখে যান। দাদাবাবু যেন কেমন হয়ে গেছে আজকাল। কেন, কি হলো তার? আজকাল আর কারোর সঙ্গে কথা বলেন না, তাকে দেখবারও কেউ নেই, কেউ দেখেও না তিনি খেলেন কি না খেলেন। সতী বললে, তা তোমরা দেখতে পারো না? তুমি তো এতদিন ধরে আছো এই বাড়িতে, তুমি তো অনেক পুরনো লোক। দাদাবাবু যত্ন করলে মামুনি যে রাগ করেন বৌদিমণি। কেন? শম্ভু বললে, মামুনিকে তো আপনি চেনেন বৌদিমণি, বড় রাগী মানুষ, কারুর ভালো দেখতে পারেন না। সতী বললে, আচ্ছা তুমি যাও এখন শম্ভু, তোমার মামুনি আবার জানতে পারলে বকবে। না, মামুনি তো বাড়িতে নেই। নেই? কোথায় গেছেন? শম্ভু বললে, মাসিমার সঙ্গে কোথায় বেরিয়েছেন দুপুরবেলা। আপনি আসুন না, বাড়িতে দাদাবাবু ছাড়া আর কেউ নেই। হঠাৎ সতী যেন নিজের মনেই একবার ভাবলে, কেউ নেই বাড়িতে? তিনি একলা আছেন? এতদিন পর, এই দুর্ঘটনার পর আবার ঢুকবে এই বাড়িতে? এই বাড়িরই ইটগুলোর মধ্যে কত বিনিদ্র রাত কেটেছে তার, কত অশান্তির প্রহর অতিক্রান্ত হয়েছে।
সমস্ত কলকাতাটা যেন আবার চোখের সামনে উজ্জ্বল হয়ে উঠল। সেই দুপুরবেলা সতীর মনে হলো আবার যেন ভালো লাগছে তার, আবার যেন স্ত্রী হয়ে সংসার করতে ইচ্ছে হচ্ছে। ড্রাইভারটা এতক্ষণ চুপচাপ বসেছিল। শিখ ড্রাইভার, কথাগুলোর কিছুই হয়তো বুঝতে পারলে না। এমন কত ঘটনার সঙ্গে তাকে মুখোমুখি হতে হয় প্রতিদিন। কলকাতা শহরে এসেছে কতদিন, এমন কত হাসি কত কান্নার মধ্যেই তাকে পেট চালাতে হয়েছে। সে জানে এসব কিছুই নয়, এমনটা হামেশাই হয়ে থাকে। এইদিকে চোখ কান দিতে নেই। মাথার গোল ঝুঁটি নিয়ে সে সামনের দিকে চেয়ে ঝিমোচ্ছিল। সতী বললে, কিন্তু গাড়িটা কি ছেড়ে দেব? শম্ভু বললে, ছেড়ে দিন না, আমি আবার ট্যাক্সি ডেকে দেব আপনাকে। সতী ভাড়াটা মিটিয়ে দিলে, তারপর বাড়ির দিকে যেতে লাগলে। বললে, তা কখন ফিরবে তোমার মামনি? তা তো বলে যায়নি। ওই 9 মাসিমার গাড়িতে যখন বেরিয়েছেন তখন তো ফিরতে বেলা হবেই। রঘু সঙ্গে সঙ্গেই যাচ্ছিল। সতী বললে, তুমি নিচেই থেকো রঘু, আমি একটু পরেই ভেতর থেকে আসছি। বাড়ির ভেতরের সবাই বোধহয় খবরটা পেয়েছিল। বাতাসির মা দৌড়তে দৌড়তে এসেছে। গেটের গোড়ায় এসে হাঁ করে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তার পেছনে ভূতির মা। কৈলাসও দৌড়তে দৌড়তে এসে দাঁড়িয়েছে। এতদিন পর বৌদিমণি এসেছে। সবাই যে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থাতেই এসে হাজির হয়েছে। সতী কাছে আসতে বাতাসির মা সামনে এগিয়ে এলো। বললে, এ কি চেহারা হয়েছে তোমার বৌদিমণি? সতী বললে, তা তোমরা সব ভালো আছো তো বাতাসির মা? আর ভালো ভালো থাকবার কি আর জো আছে বৌদিমণি যে ভালো থাকবো? হঠাৎই কৈলাস বলা নেই কোয়া নেই একেবারে সতীর পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকালে। সতী এক পা পিছিয়ে গেল। বললে, এ কি করছো কৈলাস? আমি কি হঠাৎ পর হয়ে গেলাম নাকি তোমাদের কাছে? বাতাসির মা বললে, তুমি ছিলে না, বাড়ি একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল বৌদিমণি, একেবারে অন্ধকার। আজ নতুন করে সতীর চোখে যেন আবার জল এসে পড়ল। এরা সবাই এত ভালো, এত ভালো সবাই। আর যেন সবাইকে আবার বড় আপনার বলে মনে হলো। এই গেটের ওপরে দারোয়ানের বসে থাকা। এইখানে দারোয়ান কোথায় গেল? আহা, তার তো চাকরি গেছে বৌদিমণি, এইবার আমাদেরও চাকরি চলে যাবে। ভূতির মা বললে, তাই এইবার থেকে তুমি থাকবে তো গা? দেখো দেখিনি, তুমি ছিলে না, সমস্ত বাড়িটা কিরকম খাঁ খাঁ করছিল। সতী চারিদিক চেয়ে দেখছিল। বললে, ফুলের গাছগুলো বুঝি আর কেউ দেখে না? মালি নেই বুঝি? সেই বিয়ের প্রথম দিনে এই বাগানের দিকে চেয়ে অবাক হয়ে গিয়েছিল সত্যি। ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে হঠাৎ একেবারে প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে। তখন এই যেন কল্পনার বাইরে ছিল। সেই সিঁড়ির দুই পাশে মোরাদাবাদী ভাসের ওপর ক্যাকটাস। মেঝেগুলো আর তেমন পরিষ্কার নয়। পরিষ্কার কে করবে বৌদিমণি? আমরা তো আজ মাইনে পাইনি কতদিন। সত্যি অবাক হয়ে গেল। মাইনে পাওনি? না বৌদিমণি, সরকারবাবুও দেশে চলে গেছে কাল। তার তো ছেলে মেয়ে আছে দেশে, তার আর কি করে চলে বলুন? কেন এমন হলো এই বাড়ির? কার পাপে এমন হলো? সিঁড়ির কাছে এসেও সতী খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো যেন বাড়িটার অন্তরাত্মা সেই দুপুরবেলা বড় ক্ষীণ সুরে কাঁদছে। সতী চমকে উঠল। সে কি, এই তো পাশেই শম্ভু রয়েছে, বাতাসির মা রয়েছে, ভূতির মা রয়েছে। এ তো পোড়ো বাড়ি নয়। তবে কিসের কান্না এ? তবে কি তার ভুল? এইদিক ওইদিক চাইতে লাগলো সতী। ও কিছু না বৌদিমণি, ও পায়রা। পায়রা? পায়রা তো এত ছিল না আগে। পায়রা কোথা থেকে এলো?
সতী কড়িকাঠের দিকে মুখ তুলে দেখলে। বাতাসের মা বললে, কদিন হলো দেখছি মুখ পোড়া পায়রা কটা ওইখানে এসে জুটেছে, দিন রাত কেবল কোঁকো করে। সতী লাইব্রেরি ঘরের দিকে যাচ্ছিল। শম্ভু বললে, ওদিকে নয় বৌদিমণি, দাদাবাবু এখন ওপরে নিজের ঘরে। কেন? নিজের ঘরে কেন? শরীর খারাপ নাকি? না, এই তো এতক্ষণ পড়ছিলেন, এই একটু আগেই দেখলাম ওপরে গেলেন। সতী সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। শম্ভু চলতে লাগলো পেছন পেছন। বাতাসের মা, ভূতির মা, কৈলাস, তারা আর এগোলো না, সিঁড়ির গোড়াতেই দাঁড়িয়ে রইল। ভূতির মা বললে, বৌদিমণি কি এই বাড়িতে থাকতে এলে নাকি বাতাসের মা? হঠাৎ কেন এলো বলো তো? তুই থাম তো ভূতির মা, নিজে স্বামীর কাছে না এসে কোথায় যাবে শুনি? ভূতির মা বললে, কে জানে মা, আমরাও তো মেয়ে মানুষ, এমন কাণ্ড ভূভারতে দেখিনি। তেতলা সিঁড়ির মাথায় উঠে সতী একবার দাঁড়ালো। বারান্দা শেষে শাশুড়ির ঘরের দরজায় তালা ঝুলছে। তারই বাঁদিকে সতীর নিজের ঘর। নিজের ঘরের দিকে যেতেও সতীর পায়ে যেন ব্যথা লাগলো। শম্ভু বললে, যান না বৌদিমণি, যান, দাদাবাবু ঘরের ভেতরেই আছে। তবু যেন সতীর বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। এ যেন চুরি করে পরের ঘরে ঢোকা। শম্ভু আর এগোলো না। সতী পায়ে পায়ে নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ভেজানোই ছিল। একবার কীরকম একটা সংকোচ হলো মনে। তারপর দরজাটা ঠেলতেই ভেতর থেকে সনাতনবাবুর গলার আওয়াজ এলো, কে? মামনি? তারপর সামনে সতীকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। বিছানা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, তুমি? সতী সোজা ভেতরে ঢুকে গেল। সনাতনবাবু ততক্ষণে এগিয়ে এসেছেন। সতীর হাতটা ধরলেন, বললেন, তুমি? তুমি হঠাৎ কোথা থেকে? সতী যেন আর দাঁড়াতে পারলে না, পায়ের কাছে বসে টলে পড়ল। বলে, তুমি আমাকে ক্ষমা করো গো, ওগো, তুমি আমাকে ক্ষমা করো। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সতী। যেন চরম নির্ভরতার আশ্রয়ে এসে সতীর অন্তরাত্মার ভেতর থেকে আনন্দের একটা আর্তনাদ বেরিয়ে এলো। সনাতনবাবু বড় বিব্রত হয়ে পড়লেন। কি করবেন যেন কিছুই বুঝতে পারলেন না। তাড়াতাড়ি সতীর কাঁধ দুটো ধরে তুলতে চেষ্টা করলেন। বললেন, ছি ছি, কি করো, কি করো তুমি? তুমি দেখছি। সকালবেলা সেদিনও জানতো না দীপঙ্কর। একটার পর একটা প্রশ্ন শুরু হয়েছে। যুদ্ধের বড় দুর্বৎসর সেই 1942 সাল। অ্যালায়েড পাওয়ার্সের চোখের সামনে তখন আলোর সামান্য একটু রেখা দেখা দিয়েছে সবে। স্ট্যালিনগ্রেড তখনও জার্মান আর্মির ট্যাঙ্কের সামনে অচল অটল হয়ে দাঁড়িয়ে আছে। নর্থ আফ্রিকাতে জেনারেল মন্টাগোমির আরও জোরে এগিয়ে চলেছে ফিল্ড মার্শাল রোমেলের দিকে। সেকেন্ড ফ্রন্ট খোলবার কথা বলছে রাশিয়া। বলেছে, তোমরা আরও একটু চাপ দাও। তোমরা চাপ দিচ্ছ না বলে রাশিয়াকে একলা 172 জার্মান ডিভিশনের সঙ্গে লড়াই করতে হচ্ছে। কিন্তু আর কতদিন তারা ঠেকিয়ে রাখতে পারবে? ওদিকে যখন হোয়াইট সি থেকে ব্ল্যাক সি পর্যন্ত সমস্ত জায়গাটা জুড়ে 30-40 লক্ষ জার্মান আর রাশিয়ান লড়াইতে মেতে আছে, তখন চার্চিল পৃথিবীর সব জায়গা থেকে সব কিছু জোগাড় করে পাহাড় করে তুলেছে। লিবিয়া, ইথিওপিয়া, সিসিলি, সার্ডিনিয়া সব জায়গায় আঘাত করবার জন্য তৈরি হচ্ছে। চারিদিকের সমস্ত গোলমালের মধ্যে ইন্ডিয়াতেও গোলমাল বেঁধে গেছে। ইন্ডিয়া বলছে, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। মহাত্মাজি বলেছিলেন, আই হ্যাভ প্লেড দ্য কংগ্রেসেস অ্যান্ড দ্য কংগ্রেসেস উইল ডু অর ডাই। কলকাতা শহরের সমস্ত পাড়ায় এআরপি সিভিক গার্ডে ভরে গেছে। যেসব ছেলে এতদিন চাকরি পায়নি, বেকার বসেছিল, তারাও 30 টাকা করে হাত খরচ পাচ্ছে, খাকি পোশাক পাচ্ছে। তাদের মুখে বিড়ি, সিগারেট। তারা পুরো দমে সিনেমার সামনে লাইন দিচ্ছে। হিন্দি সিনেমার পোস্টারে ছেয়ে ফেলেছে শহর।
আর এইদিকে সন্ধে হলেই ব্ল্যাক আউট। পাড়ায় পাড়ায় সাইরেন পোস্ট হয়েছে, সরকারি টাকা খরচ হচ্ছে জলের মতো। কিন্তু কোথা থেকে কারা ঠিক সন্ধে হলে বাইরে বেরিয়ে আসে, ইলেকট্রিকের তার কেটে দেয়, মিলিটারির লরিতে ঢিল ছোঁড়ে, তারপর বন্দুকের শব্দ হলেই হুড়মুড় করে ছুটে পালিয়ে যায় হাওয়া হয়ে। দীপঙ্কর রাস্তায় বেরিয়ে এসে চারদিকটা চেয়ে দেখলে মনে হলো যেন আরেক নতুন পৃথিবী দেখছে সে। ট্রাম, বাস, লোকজন সবই যেন নতুন লাগলো। মনে আছে খানিকক্ষণের জন্য যেন নিজেকে হারিয়ে ফেলেছিল। লকআপের মধ্যে কিছু খবর পেত না, কিছু দেখতে পেত না, শুধুই মনে হতো সারা গ্লোবে যেন আগুন লেগে গেছে। শুধু খাকি পোশাক চারিদিকে। কোথা থেকে সব নতুন পুলিশের দল এসেছে, সবাই ব্যস্ত, যেন এক মুহূর্ত দেরি করলে জাপান এসে পড়বে ইন্ডিয়ায়। দীপঙ্কর তাদের দেখতো আর ভাবত, এত লোক চাকরি পেয়েছে, আজ পৃথিবীর কেউ আর বেকার বসে নেই। ইন্ডিয়ার একটা বেকার লোকও আজ আপিসে আপিসে ধর্ণা দিয়ে বেড়ায় না। কেউ ঢুকেছে মিলিটারিতে, কেউ সাপ্লাই ডিপার্টমেন্টে, কেউ বা ফুড রেশনিংয়ে, কেউ বা আরপিএফে, কেউ সিভিক গার্ডের দলে। কিন্তু যুদ্ধের সময় যদি সবাই চাকরি পেতে পারে, তাহলে যুদ্ধের পরে কেন পাবে না? সে টাকা কোথায় যাবে, কাদের পেটে যাবে? এই পুলিশ আর মিলিটারি দল যদি বাড়ি ফিরে গিয়ে জিজ্ঞেস করে, কেন আমরা আবার বেকার হব, কেন আমরা আবার বেকার বসে বসে আড্ডা দেব? এতদিন যুদ্ধের কাজে লেগেছি, এখন পিস টাইমের প্রোডাকশনের কাজে কেন লাগবো না আমরা? সেই ইন্সপেক্টর ভদ্রলোক সুযোগ পেলে চলে আসতো, এসেই দীপঙ্করকে অভয় দিয়ে যেত, বলতো, আপনার ইনকোয়ারি হচ্ছে, আপনার কোনো ভয় নেই। দীপঙ্কর একদিন বলেছিল, দেখুন, আমার জন্য ভাববেন না, কিরণের কি হবে একটু বলুন। ইন্সপেক্টর বলতো, দেখুন, ইন্ডিয়ায় অনেকগুলো এই কেস হয়েছে, ফিফথ কলামনিস্টের আর কোনো মাপ নেই, এ ফাঁসি হবেই। আমার সঙ্গে কিরণের একবার দেখা করিয়ে দিতে পারবেন? অসম্ভব স্যার, অসম্ভব। এই ব্রিটিশ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের আসামি, ওকে কেউই বাঁচাতে পারবে না, কারোর বাবার সাধ্য নেই, কেবল একজনই পারে। কে? চার্চিল, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। দীপঙ্কর একটু থেমে জিজ্ঞেস করেছিল, কবে ফাঁসি হবে? তা কেউ জানে না, এসব সিক্রেট কাউকে জানানো হয় না, পুলিশ কমিশনারও জানে না, সব দিল্লি থেকে হচ্ছে কি না। বেশিক্ষণ দাঁড়াতো না ভদ্রলোক, যখন একটু ফাঁক পেত তখনই চলে আসতো, তারপর হঠাৎ কথা শেষ হবার আগেই চলে যেত। দীপঙ্করের জন্য ভদ্রলোকের যেন কেমন একটা মায়া হয়ে গিয়েছিল। বলতো, আপনি ইনোসেন্ট, আপনি ওসব বুঝবেন না, তা আমরা জানি, কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই বলুন, সবই দিল্লি থেকে হচ্ছে। অনেক কথাই ভাবতো দীপঙ্কর একলা বসে বসে। কাশিকে একটা টাকাও দিয়ে আসা হয়নি। বাড়িতে কাশি আছে, ক্ষীরোদা আছে, তারা কি করছে কে জানে, চাল ডাল তরি তরকারি কেমন করে কিনছে কে জানে, দিন চালাচ্ছে কিভাবে কে বা বলতে পারে। আপিসেই বা কি ভাবছে মিস্টার ক্রফোর্ড? একা অভয়ঙ্করই হয়তো সবই চালাচ্ছে। আর সত্যি, লক্ষ্মীদি নিশ্চয় দিল্লি চলে গেছে। ভোর 6:30টায় প্লেন ছাড়বার কথা ছিল। হয়তো দীপঙ্করের জন্য অপেক্ষাও করেছিল তারা, কথা দিয়েছিল যাবে। হয়তো ভোর 5টা থেকেই সবাই অপেক্ষা করেছে। সেদিন ভোর 5টা বেজেছে। লকআপের বাইরে কোথায় ঢং ঢং করে 5টা বাজল। আর ঘরের ভেতরে দীপঙ্করের হৃৎপিণ্ডে এসে যেন আঘাত লাগলো 5000 বার। হয়তোবা তাকে দেখতে না পেয়ে সতীও চলে গেছে লক্ষ্মীদের সঙ্গে। চলে গিয়ে থাকলেই ভালো, এখানে থেকেই বা কী লাভ। বাইরে থেকে কনস্টেবলদের লেফট রাইটে শব্দ এলো। সেই অত ভোরে ট্রামের চাকার ঘর ঘর শব্দ শুরু হলো রাস্তায়।
আর পুলিশ হেডকোয়ার্টার্সে আরম্ভ হলো প্যারেড। লেফট রাইট লেফট। ইন্ডিয়াকে সেভ করতে হবে, কলোনিকে হাতে রাখতে হবে। হোয়াইট ম্যানস বার্ডেন, সাদা মানুষ গলগ্রহ। 300 মিলিয়ন লোক খেটে মরবে 30 মিলিয়ন জন বুলের জন্য। জাগো, ওয়ার্ডার, জেগে পাহারা দাও। কিরণ চ্যাটার্জি বেঁচে থাকলে জন বুলের দল খেতে পাবে না পেট ভরে, গাড়ি চড়তে পাবে না। ওয়ালেস, গ্রিন্ডলে, এন্ডুইল আর জার্ডিন স্কিনারের দল বেকার হয়ে পড়বে। সেই দিন তাড়াতাড়ি এসে ঘরে ঢুকেছে ভদ্রলোক। বললে, একটা সুখবর আছে স্যার। কি খবর? কিরণ ছাড়া পাবে? ভদ্রলোক তখনও হাঁপাচ্ছে। বললে, না স্যার, আপনার রিলিজ অর্ডার বেরোচ্ছে। দীপঙ্কর একটু হতাশ হলো, একটু অবাকও হলো। ভদ্রলোক বললে, ইনভেস্টিগেশনে কমপ্লিট হয়ে গেছে, কোয়াইট ইনোসেন্ট। দীপঙ্কর বললে, আর কিরণ চ্যাটার্জি? সে কথার উত্তর না দিয়ে ভদ্রলোক বললে, আপনার বস মিস্টার ক্রফোর্ড একজন ইংলিশম্যান, তাকে রেফার করা হয়েছিল। তিনি আপনার সম্বন্ধে হাইলি বলেছেন। আর এইদিকে ইন্টেলিজেন্স রিপোর্টও স্পটলেস। ভদ্রলোক খবরটা দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে দাঁড়িয়ে বললে, আরেকটা খবর, আপনাদের সেই মিস্টার ঘোষাল মনে আছে তো? দীপঙ্কর বললে, হ্যাঁ। কি হয়েছে তার? তার এগেনস্টে 2টো চার্জ, একটা স্পেশাল ট্রাইব্যুনালে কারাপশন চার্জের জন্য, আর একটা হবে সেশনসে মার্ডার চার্জ। মিস মাইকেল মার্ডার হওয়ার সময় মিস্টার ঘোষাল ওই ফ্ল্যাটেই ছিলেন, তার এভিডেন্স পুলিশের কাছে আছে। কিন্তু কেন মার্ডার করবে মিস্টার ঘোষাল? টাকার জন্য, আবার কিসের জন্য? ঘুষের চার্জে ছাড়া পেলেও মার্ডার চার্জে কনভিকশন হবেই। এই বলেই ভদ্রলোক চলে গিয়েছিল। তারপর সেল থেকে বেরিয়ে করিডোরের কাছে আপিসে ঢুকতে হয়েছিল দীপঙ্করকে। যথারীতি নাম ধাম মিলিয়ে রিলিজ করে দেবার পালা। অনেক পুলিশ অফিসার দাঁড়িয়ে, যে যার কাজে ব্যস্ত। হঠাৎই তাদের মধ্যে সেই ইন্সপেক্টর ভদ্রলোককে দেখেই দীপঙ্কর এগিয়ে গেল। বললে, আপনাকে অনেক ধন্যবাদ। ভদ্রলোক গম্ভীর মুখে চাইলে দীপঙ্করের দিকে। দীপঙ্কর বললে, আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমি তাহলে আসি। হঠাৎই ভদ্রলোক কেমন যেন অবাক হয়ে গেল। বললে, কাকে বলছেন আপনি? আপনাকে। ভদ্রলোক বললে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনি কে? ভদ্রলোক বেমালুম অপরিচয়ের ভান করলে। বললে, কাকে কি বলছেন আপনি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হু আর ইউ? এরপর আর দীপঙ্কর সেইখানে দাঁড়ায়নি। যে ভদ্রলোক দিনের পর দিন তার ছেলে গিয়ে এত কথা বলেছে, এত সহানুভূতি দেখিয়েছে, সেই লোকই একেবারে সম্পূর্ণ বদলে গেল বাইরে এসে। এরই নাম হয়তো পুলিশ, ব্রিটিশ গভর্নমেন্টের প্রেস্টিজের আপহোল্ডার। আর সেইখান থেকে সোজা একেবারে গড়িয়াহাটা লেভেল ক্রসিংয়ের কাছে চলে এসেছে, আর কোথাও দাঁড়ায়নি। যখন লকআপ থেকে ছাড়া পায় তখন দুপুর 1টা। দুপুরবেলা পথঘাট ফাঁকাই ছিল, তবু কলকাতার লোকের হাতে টাকা এসেছে। ট্যাক্সি, বাস, ট্রাম, রিক্সা সব জিনিসেরই চাহিদা বেড়েছে। টাকা কয়েকটা গুনে নিয়েছিল, শেষ পর্যন্ত একটা ট্যাক্সি ডেকে উঠে পড়েছিল। নিশ্চয় সত্যি দিল্লি চলে গেছে, এখানে সে নেই। লেভেল ক্রসিংয়ের গেটের সামনে এসে আবার আটকে গেল গাড়িটা। ভূষণ মালিই ডিউটিতে ছিল সেই দিন। সেই এক চেহারা, একইভাবে রেড সিগন্যাল দিচ্ছে। গুডস ট্রেন আসছে হয়তো বা 3:34 ডাউন। এইটাই শিডিউল টাইম। ধীর মানুষটা। এক্ষুনি দেখতে পেলেই হয়তো এসে সেলাম করবে সেন সাহেবকে, এসে দুঃখ করবে। প্রথম দেখা হলেই বলতো, রবিনসন সাহেব আর আসবে না হুজুর। আর কোথায় বা গেল সেই মিস্টার রবিনসন আর সেই মিসেস রবিনসন? এই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের কাছে এলে
বারবার রবিনসন সাহেবের মুখটা মনে পড়ে যেত। অসংখ্য জনবলের মধ্যে কিভাবে একজন ভদ্রলোক ঢুকে পড়েছিল কে জানে। বেচারা সাহেব ইন্ডিয়া থেকে প্রভাটি দূর করতে চেয়েছিল। কি অদ্ভুত কথা! শ, ওয়ালস, গ্রিন্ডলে, এন্ড্রু উইল, জার্ডিন স্কিনার, বিড়লা, গোয়েঙ্কা, মহেন্দ্র, এরা থাকতে কোথাকার কি রবিনসন প্রভাটি দূর করবে ইন্ডিয়ার? হঠাৎ গেটটা খুলে যেতেই হুড়হুড় করে ট্রাফিক চলতে লাগলো সামনের দিকে। ভূষণ মালী তখন গুমটি ঘরের ভেতর ঢুকে গেছে। লাল রঙের বাড়িটা সামনে যেতেই কেমন যেন খটকা লাগলো। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমেই দীপঙ্কর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। একটা তালা ঝুলছে দরজায়। তাহলে নিশ্চয় সতীও চলে গেছে। হয়তো তার আসতে দেরি দেখে লক্ষ্মীদি সতীকে নিয়ে চলে গেছে। দীপঙ্কর কি করবে বুঝতে পারলে না। আর কিছু দূর গিয়েই রাস্তায় বাঁকের মুখে আরও দু একটা বাড়ি। দীপঙ্কর সেই বাড়িগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। একদল ছোট ছেলে বাইরের ঘরে খেলা করছিল। দীপঙ্কর জানালার সামনে গিয়ে জিজ্ঞেস করলে, খোকা, ওই পাশের লাল বাড়িতে যারা থাকতো তারা কোথায় গেছে বলতে পারো? ওরা তো নেই। কোথায় গেছে জানো তোমরা? দাঁড়ান, মাকে জিজ্ঞেস করে আসি। এই বলে একজন ভেতরে চলে গেল। তারপর খানিক পরেই দৌড়তে দৌড়তে এসে বললে, ওরা দিল্লি চলে গেছে। দীপঙ্কর আবার জিজ্ঞেস করলে, সবাই দিল্লি চলে গেছে? হ্যাঁ, সবাই, মা বললে।